পিঙ্কিদের ছোট ঘর যথেষ্ট পুরানো, তাই বর্ষাকালে তাদের ভীষণই অসুবিধা হয়। বর্ষাকাল শুরু হতে না হতেই তাদের ঘরে রান্নাঘরে সব জায়গায় জল থই থই করে। তাদের ঘরে বেশিরভাগ জায়গায় বৃষ্টির জল ধরার জন্য বালতি পাতা থাকে। এই অবস্থায় পিঙ্কি এবং তার পরিবারের খুবই অসুবিধা হয়। এমনিতেই পিঙ্কির শ্বশুরমশাই বিমল বাবু এবং শাশুড়ি মা খুবই অসুস্থ। পিঙ্কির মেয়ে টুম্পা ক্লাস 12-এ পড়াশোনা করে। তাছাড়া পিঙ্কির স্বামী কুমার অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে নিয়ে আসে। একদিন বর্ষাকালে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ে। তখন তাদের রান্নাঘরে জল উঠে আসে। মা, আমার খুব খিদে পেয়ে গেছে, কিন্তু আজকে আমি জল ভাত খাবো না। প্রত্যেকদিন জল ভাত খেতে ভালো লাগে না। তুমি আজকে গরম গরম খাবার রান্না করো। দেখছিস বাইরে এত বৃষ্টি পড়ছে, তার উপর রান্নাঘরে জল ভরে গেছে। এখন আমি কিভাবে গরম গরম খাবার রান্না করব? আমি তো রান্নাঘরে ঢুকতেই পারছি না। তার থেকে বরং তুই মালতী কাকিমার বাড়ি থেকে ঘুরে আয়। কাকিমা সকাল থেকে তোকে ডাকাডাকি করছিল। নিশ্চয়ই ভালো মন্দ কিছু রান্না করেছে। যা, গিয়ে পেট ভরে খেয়ে আয়। আচ্ছা ঠিক আছে, মালতী কাকিমা খুব ভালো রান্না করে। আমি গরম গরম খাবার দাবার খাবো আর তোমাদের জন্য নিয়ে আসবো। এই বলে টুম্পা মালতী দেবীর বাড়িতে চলে যায়। কাকিমা, আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে আর আমাদের ঘরে বৃষ্টির জল ঢুকে গেছে, তাই মা একদম রান্না করতে পারছে না। আমার খুব খিদে পেয়েছে কাকিমা। তুমি কি রান্না করেছো গো? খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা? বর্ষাকালে খুব খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার শখ হয়েছে বল? যেই গরিবের ঘরে জল ঢুকেছে অমনি তোর মা আমার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য পাঠিয়ে দিয়েছে। খুব চালাক, তাই না? কিন্তু মা বলল তুমি যে সকালবেলা আমাকে ডাকাডাকি করছিলে, তাই ভাবলাম যে তুমি হয়তো ভালো মন্দ রান্না করেছো। হ্যাঁ, তা করেছি বটে, কিন্তু তোকে ফ্রিতে খাওয়াতে পারবো না। বৃষ্টিতে আমাদের উঠান পুরো কাদা কাদা হয়ে আছে। যা, উঠানটা ভালো করে পরিষ্কার করে দে। ছাদে বৃষ্টির জল জমেছে, সেটাও পরিষ্কার করবি, তারপর তোকে খেতে দেব। মালতী দেবীর এমন কথা শুনে টুম্পার খুব খারাপ লাগে, কিন্তু যতই হোক টুম্পার খুবই খিদে পায়, তাই সে মালতী দেবীর কথাই সব কাজ করতে রাজি হয়ে যায়। প্রথমে সে উঠানে গিয়ে ভালো করে কাদা পরিষ্কার করে এবং ছাদে গিয়ে জমা জলও পরিষ্কার করে। এমনকি বর্ষার মধ্যে জমে থাকা বাসন পর্যন্ত ধুয়ে মেজে দেয়। শেষ পর্যন্ত মালতী দেবী তাকে খিচুড়ি এবং ভেঙে যাওয়া ইলিশ মাছ ভাজা খেতে দেয়। টুম্পার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যখন সে বাড়িতে ফিরে যাবে তখন রান্নাঘরে যা, গিয়ে দেখ ফ্রিজে 5 দিন আগের বাসি খাবার পড়ে আছে, ওগুলো সব নিয়ে যা। কারণ এমনিতেই তোদের ঘরে জল উঠেছে, তাই তোর মা রান্না বান্না করতে পারছে না। ওই বাসি খাবারগুলো তোরা খেয়ে নিবি। মালতী দেবী এমন কথা বললে টুম্পার ভীষণ খারাপ লাগে। তবুও সে রান্নাঘরে গিয়ে বাসি খাবারগুলো প্রথমে মাইক্রো ওভেনে গরম করে এবং খাবারগুলো নিয়ে বাড়িতে চলে যায়। সেই ভালো ভালো খাবার দেখে পিঙ্কি এবং তার পরিবার খুবই খুশি হয়, কিন্তু টুম্পা তাদেরকে মালতী দেবীর দুর্ব্যবহারের ব্যাপারে কিছুই বলে না। সত্যি তোর মালতী কাকিমার মন খুব ভালো। কত ভালো গরম গরম খাবার আমাদেরকে দিয়েছে। উনি এই বর্ষাকালে আমাদের কষ্টটা বুঝতে পেরেছেন। টুম্পা তার মায়ের কথার কোনো উত্তর দেয় না। এভাবেই পিঙ্কি এবং তার পরিবার সেই খাবার খেয়ে নেয়। আর যেহেতু টুম্পা খুব ভালো করেই জানে তার পরিবারের সবাই ভীষণই অভুক্ত, তাই তাদেরকে টুম্পা সেই খাবার খেতে মোটেও বারণ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। হঠাৎ করে একদিন বৃষ্টির মধ্যে পিঙ্কি শ্বশুরমশাইয়ের ভীষণ শরীর খারাপ করে। টুম্পা, এখনই তো দাদুকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আমার মনে হয় সুগার আর প্রেশারটা বেড়ে গেছে। অনেকদিন ডাক্তার দেখানো হয়নি তো। কিন্তু মা, বাইরে তো বৃষ্টি পড়ছে, গাড়ি বাস কিছু চলছে না, তাহলে দাদুকে কিভাবে ডাক্তারখানায় নিয়ে যাব? বৌমা, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। না বাবা, আপনি কিছুই ঠিক হবেন না। ডাক্তার দেখানো খুব জরুরি। টুম্পা চল, আগে আমরা মালতী দিদির বাড়িতে যাই। ওনাদের তো গাড়ি আছে, তাই আমরা যদি আমাদের সমস্যার কথা বলি তাহলে উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। চল। এই বলে পিঙ্কি এবং টুম্পা ছাতা মাথায় দিয়ে মালতী দেবীর বাড়িতে যায়। তারা যখন বিমল বাবু শারীরিক অসুস্থতার কথা জানায় তখন মালতী দেবী হেসে ওঠে। তোর শ্বশুরমশাইয়ের শরীর খারাপ হয়েছে তাতে আমি কি করব? এমনিতেই বুড়ো হয়ে গেছে, তাই ওনার পটল তোলার বয়সও হয়ে গেছে। বেকার বেকার অত চিন্তা করিস না।
এরকম করে বলো না দিদি, উনি বয়স্ক মানুষ, তাই ওনাকে যদি সেবা করতে না পারি আর সঠিক সময়ে ডাক্তার দেখাতে না পারি তাহলে বিপদ হয়ে যেতে পারে। তুমি যদি তোমার বাড়ির গাড়িটা আমাদেরকে দিতে তাহলে খুব সুবিধা হতো। ওনাকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে যেতাম। আধা ঘন্টার ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই তো ফিরে আসবো। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এই কিছুদিন আগে তোর দাদা 20 লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে, আর এখন এই ঝমঝম বৃষ্টির মধ্যে ওই গাড়ি আমি তোদেরকে দেব? আমার অত গরিব সেবা করার কোনো ইচ্ছা নেই। আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তখন তোরা টাকা শোধ করতে পারবি? 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আবার বড় গাড়ি চাপার ইচ্ছা হয়েছে। আমার তো মনে হচ্ছে ওসব শরীর খারাপের নাটক। তুই আসলে এই বৃষ্টির মধ্যে তোর পরিবারকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইছিস, তাই তো? মালতী দেবীর এমন কথা শুনে পিঙ্কি এবং টুম্পার খুব খারাপ লাগে। তাদের দুজনেরই চোখে জল চলে আসে। কাকিমা, তুমি দয়া করে মাকে এভাবে অপমান করো না। তোমাদের যখন কোনো না কোনো দরকার হয় আমরা তো সবসময় তোমাদেরকে উপকার করি, বলো? খুব মায়ের প্রতি দরদ হয়েছে দেখছি। তোরা যেমন উপকার করিস তার বিনিময়ে যা বাসি খাবার থাকে, ছেঁড়া জামা, ছাতা, রেনকোট থাকে, সবকিছুই তো তোদেরকে দিয়ে দিই। এই তো কিছুদিন আগে আমি তোকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ালাম, তার সাথে তোর পরিবারের জন্য বাসি খাবারও দিয়ে এলাম। আর এখন গাড়ি চাইছিস বলে গাড়ি দেব? তার কোনো মানে হয় না। গাড়ি ভাড়া করে দাদুকে নিয়ে ডাক্তার দেখাতে যা। মালতী দেবী এই কথা বলে তাদের দুজনকে বাড়ি থেকে বার করে দেয়। তাই তারা আবার নিজেদের ঘরে ফিরে যায়। পিঙ্কি বাসি খাবারের সত্যতা জানার পর টুম্পাকে খুব বকাবকি করে। অন্যদিকে বৃষ্টির জন্য পিঙ্কি কোনো গাড়ি বুক করতে পারে না, তাই তারা ডাক্তার বাবুকে ফোন করে। ডাক্তারবাবু যেহেতু যথেষ্ট ভালো মনের মানুষ হওয়ায় সে জলের মধ্যেই গরিব ঘরে চিকিৎসা করতে আসে। কোনো রকম টাকা ছাড়াই সে বিমলবাবুর চিকিৎসা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কুমার বাজার থেকে কম দামি সবজি কিনে নিয়ে আসে। এখন বৃষ্টির মধ্যে চতুর্দিকে জল পড়ছে, তার মধ্যে এই সবজি কোথায় রাখবো বলো তো? সব তো নষ্ট হয়ে যাবে। আমাদের তো ফ্রিজটাও খারাপ হয়ে গেছে। তুমি কেন বেকার বেকার এত সবজি কিনে আনতে গেলে বলো তো? বাজারওয়ালা বৃষ্টির জন্য তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছিল, তাই এই সবজিগুলো কম দামে দিয়ে দিয়েছে বলে কিনে নিয়ে এসেছি। তোমরা বরং একটা কাজ করতে পারো, এই সবজিগুলো মালতী দিদির ফ্রিজে রেখে দিয়ে আসো, তাহলে ভালো থাকবে। না বাবা, কোনো দরকার নেই। বেকার বেকার যেচে পড়ে অপমান করবে। কিছুদিন আগে দাদুর যখন শরীর খারাপ হয়েছিল তখন আমরা গাড়ি চাইতে গিয়েছিলাম বলে কাকিমা কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলেছিল। মেয়ের মুখে এমন কথা শুনে কুমার আর কোনো কথা বলতে পারে না। কিন্তু সেই সবজিগুলো রান্নাঘরে রাখার ফলে বৃষ্টির জল পড়ে সেগুলো পচে একেবারে নষ্ট হয়ে যায়। এভাবে সেই গরিব ঘরে তারা কোনো মতে কষ্ট করে দিন কাটায়। ইতিমধ্যে মালতী দেবীর মেয়ে বিশাখার বিয়ে ঠিক হয়। তাই মালতী দেবী পিঙ্কি ও তার পরিবারকে নিমন্ত্রণ করতে যায়। দেখ, বর্ষাকালে এমনিতেই তোদের এরকম ছোট ঘরে থাকতে খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয়, তাই তোরা বিয়ের কদিন আমাদের বাড়িতেই থাকিস আর খাওয়া দাওয়া করিস, কেমন? না না দিদি, ঠিক আছে, তোমাকে এত কষ্ট করতে হবে না। আমরা ঠিক এই ঘরেই থাকতে পারবো। তবে তোমার মেয়ের বিয়ের দিন আমরা অবশ্যই যাব। নাটক কম নয়। তুই কি ভেবেছিস তোদেরকে ফ্রিতে থাকতে বলেছি? এমনিতেই বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, তাই তুই তোর মেয়ে আর গোটা পরিবার মিলে হাতে হাতে সব কাজ করবি, সেই বিনিময়ে থাকবি খাবি। তাই আমি কোনো বেশি কথা শুনতে চাই না। এমনিতেও কিছুদিন পর বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যাবে, তাই এই ঘরে তোরা থাকতে পারবি না। সেই কারণে আমার বাড়িতেই থাকিস আর আমার সাথে সাথে বিয়ের সব কাজ করিস। এভাবেই মালতী দেবী ফটং ফটং কথা বলে অপমান করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। বিশাখার বিয়ের দিন সকালবেলা থেকেই ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যে পিঙ্কিদের ঘরে জল একেবারে ভর্তি হয়ে যায়। তার সাথে মালতী দেবীর বাড়িতেও একতলাতে জল উঠে আসে। এতে করে মালতী দেবী খুব দুশ্চিন্তায় পড়ে, কারণ বিশাখার ঘর ছিল একতলায় আর তার ঘর একেবারে জলে থই থই করে। মাম্মি, আমার ঘরে তো বৃষ্টির জল ভরে গেছে। এবার আমি বিয়ের সময় কিভাবে মেকআপ করব? আমাকে সাজতে হবে, সুন্দর করে শাড়ি পরতে হবে। একটু পরেই তো আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে। নাও হোয়াট টু ডু? আমাদের 2 তলায় অনেকগুলো ঘর আছে, তুই বরঞ্চ ওখানে চলে যা। আমি তোর মেকআপ আর্টিস্টকে 2 তলায় পাঠিয়ে দেব। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, তাই একতলাতে জল উঠে এসেছে। ইম্পসিবল! 2 তলায় যে আত্মীয়রা এসে থাকছে, আমি তাদের একদম সহ্য করতে পারি না। আমি কোনো মতেই 2 তলায় গিয়ে মেকআপ করতে পারবো না, কারণ ওরা আমাকে নজর দিয়ে দেবে।
এমন সময় মালতী দেবী খুব বিপদে পড়ে। ঠিক এমন সময় সে জানালা দিয়ে দেখে যে পিঙ্কি তার ছোট্ট ঘরে জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। যা দেখে মালতী দেবী ঠিক করে সে তার মেয়ে এবং মেকআপ আর্টিস্টকে নিয়ে পিঙ্কিদের বাড়িতে যাবে। পিঙ্কি ততক্ষণে তাদের ঘরে জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নামিয়ে দেয়। ইতিমধ্যে মালতী দেবী তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, তো তাই আমার মেয়ের মেকআপ করতে ডিস্টার্ব হবে, সেই কারণে ও তোদের ঘরে মেকআপ করবে। ওর যেন কোনো অসুবিধা না হয়, কেমন? না না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমি ঝাঁটা দিয়ে সব জল পরিষ্কার করে দিয়েছি, তাই ও আরাম করে বসে মেকআপ করতে পারবে। ওকে কেউ ডিস্টার্ব করবে না। বিশাখার মেকআপ আর্টিস্ট ঘর জুড়ে বিশাখার মেকআপ করতে বসে। এমন সময় পিঙ্কি এবং তার গরিব পরিবার ক্ষণে ক্ষণে বৃষ্টির জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। বিশাখার মেকআপ করা হয়ে গেলে মেকআপ আর্টিস্ট তাকে যখন সোনার গহনা পরাতে যায়, তখন বিশাখা তার 10 লক্ষ টাকার বিয়ের হার খুঁজে পায় না। তাই সে তখনই কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে বিষয়টা জানায়। কিছুক্ষণের মধ্যেই মালতী দেবী পিঙ্কির ঘরে আসে এবং পিঙ্কি ও তার মেয়েকে দোষারোপ করতে শুরু করে। মা, তুমি বিশ্বাস করো, আমি সব সোনা গহনা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি আমার 10 লক্ষ টাকা দামের হারটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় এরাই আমার হার চুরি করে নিয়েছে। এবার কি হবে মা? ফালতু গরিব পরিবার কোথাকার! আমার মেয়ের হার কোথায়? যদিও সোনার হার খুঁজে না পাই, তাহলে তোর গোটা পরিবারকে আমি জেলে পাঠাবো। এখনই সোনার হার দিয়ে দে বলছি। তোর এই বদমাইশ টুম্পাই আমার মেয়ের হার চুরি করেছে। দিদি, তুমি এতদিন আমাদের গরিব বলে অপমান করেছো, কিন্তু আমরা কিছু বলিনি। তাই বলে তুমি আমাদের নামে চোর অপবাদ দেবে? আমরা এই বৃষ্টির মধ্যে তোমাদেরকে টেনে নিয়ে আসিনি, বরঞ্চ তোমরাই যেচে পড়ে আমার ঘরে এসেছো। এখন মনে হচ্ছে তোমাদের সাহায্য করাটাই খুব ভুল হয়ে গেছে। তোমরা যেভাবে আমাদের অপমান করেছিলে, সেইভাবে বৃষ্টির মধ্যে তোমাদেরকে অপমান করে বার করে দিলেই ভালো হতো। এমন সময় হঠাৎ করে মালতী দেবীর বর প্রীতম বাবু বিশাখার 10 লক্ষ টাকা দামের হার নিয়ে সেখানে উপস্থিত হয়। তোমাদের কি ব্যাপার বলো তো? ওইদিকে বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে আর তোমাদের মেয়ের সাজা হচ্ছে না। বাইরে বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে, একে একে সব আত্মীয়রাও চলে এসেছে। তাড়াতাড়ি করো। আর বিশাখা, এই নে তোর হার। তোর ঘরের ড্রেসিং টেবিলের উপর এমন ভাবে ফেলে রেখেছিলি, আর একটু বৃষ্টির জল উঠলেই এই দামি সোনার হারটা ভেসে যেত, বুঝেছিস? এই বলে প্রীতম বাবু বিশাখার হাতে সেই সোনার হার ধরিয়ে দেয়। এতে করে বিশাখা এবং তার মা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। এমনকি তারা পিঙ্কি ও তার মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারে না। তারা একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিঙ্কি এবং তার পরিবার বিশাখার বিয়েতে আর নিমন্ত্রণ খেতে যায় না। এরকম ঘটনার পর থেকে মালতী দেবী আর কখনোই পিঙ্কি ও তার পরিবারকে অপমানও করতে পারে না। পম্পি নামে একটি বাচ্চা মেয়ে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। পম্পি তাদের গ্রামের একটা সরকারি স্কুলে পড়াশোনা করত। স্কুলের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত পম্পি রোজ স্কুলে যাবে না বলে নানান রকম অজুহাত দিত। তার বাবা মা তাকে নিয়ে একেবারে বিরক্ত হয়ে উঠেছিল। এই পম্পি, উঠে পড়, সকাল হয়ে গেছে, চল স্নান করে নিবি, স্কুলে যেতে হবে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি রে, কি বলছি, উঠবি তো? মা, মা, আজকে আমি স্কুলে যাব না, আমার খুব পেটে ব্যথা করছে আর আমার পায়েও অনেক ব্যথা করছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। রোজ রোজ এত বাহানা করিস কিভাবে? পেটে ব্যথা করছে? কালকে তো মাথা ব্যথা করছিল বলে স্কুলে গেলি না। এতদিন গরমের ছুটির পর স্কুল খুললো আর তুই এখনো ছুটি করছিস? আমার পেটে কি ব্যথা করছে। মা, আমাকে পেট ব্যথার ওষুধ দাও না গো একটু। আহারে, আমার বাচ্চা মেয়েটা সত্যিই মনে হয় পেট ব্যথা করছে। দাঁড়া মা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি, দাঁড়া। মমতা সেখান থেকে চলে যাওয়া মাত্রই পম্পি উঠে বাড়ির বাইরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তার মা এসে তাকে আর খুঁজে পায় না। এই মেয়েটা আবার কোথায় গেল? কি গো, কই পম্পিকে রেডি করালে? আমার অফিসের দেরি হচ্ছে তো। দেখো না, মেয়েটা বললো ওর পেটে ব্যথা করছে, আমি ওষুধ আনতে গেলাম আর ও অমনি কোথায় পালিয়ে গেল। এবার আমি ওকে কোথায় খুঁজবো বলো? মেয়েরা এমন করলে সাজে বলো তো? এগুলো তো ছেলেরা করে। ওর পড়াশোনা হবে না, তুমি দেখে নিও। আচ্ছা ছাড়ো ছাড়ো, কালকে থেকে স্কুলে যাবে খনে, আজকে বাদ দাও। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, দেরি করা যাবে না, আমি গেলাম। এই বলে রমেন বাবু বাড়ি থেকে বেরিয়ে যায়। পম্পি তাদের বাড়ির উঠানের একটি গাছে উঠে
তার বাবার চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। তার বাবাকে বেরিয়ে যেতে দেখে সে গাছ থেকে নেমে আসে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো মা। ও মা, মা। খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে। স্কুলে যাওয়ার নাম নেই খাবার বেলায় সবার আগে। বাবা, তুমি অফিসে যাওনি এখনো? না, যাইনি। তুই যেমন লুকিয়েছিলি আমিও তেমন লুকিয়েছিলাম বাইরে। তোকে চিনতে আমার আর বাকি নেই। ভুলে যাস না আমি তোর বাবা। চল স্কুলে চল আগে। মমতা, একে রেডি করো। এমন কানমোলা খাবি না, কি বলবো? তোর স্কুলে গিয়ে আমি বলে আসবো। স্যার ম্যাডাম যখন পেটাবে না তখন বুঝতে পারবি। স্যার ম্যাডামদের হাতের মার খাসনি তো কখনো, বল? মমতা জোর করে পম্পিকে রেডি করিয়ে দেয়। পম্পির বাবা মা দুজনে জোর করে পম্পির হাত ধরে স্কুলে নিয়ে যেতে শুরু করে। আমি যাব না, আমি যাব না স্কুলে, যাব না আমি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যাবি না মানে? তুই যাবি না, তোর ঘাড় যাবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এভাবে টানতে টানতে পম্পিকে তারা অনেকটা পথ নিয়ে চলে এসেছিল। পম্পির চেঁচামেচির আওয়াজ পেয়ে সবাই তাদের দিকেই তাকিয়েছিল। তাদের মধ্যে একজন বলে ওঠে, এই এই, আপনারা কারা? বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা বাচ্চাটাকে কিডন্যাপ করেছেন নাকি? এই সবাই ধরো এদের, কে কোথায় আছো ধরো। বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে এরা। এই পুলিশে খবর দাও কেউ। আরে দূর মশাই, চুপ করুন তো। এটা আমাদের মেয়ে, আর একে আমরা স্কুলে নিয়ে যাচ্ছি। ও স্কুলে যেতে চায় না বলে একটু ওরকম করে। আমি যাব না স্কুলে, আমি যাব না। কি মেয়ে বলো তো? একে স্কুলে পাঠাতে গিয়ে কিডন্যাপিং এর কেসে লোকজন তো আমাদের জেলেই পাঠিয়ে দেবে। এই চুপ, একদম চুপ কর, খুব মার খাবি বলে দিলাম। অবশেষে তারা পম্পিকে স্কুলের গেট পর্যন্ত আনতে সক্ষম হয়। যা মা যা, আর কাঁদিস না মা। এই নে 20 টাকা রাখ, টিফিন বেলায় কিছু কিনে খেয়ে নিস, কেমন? মন দিয়ে পড়াশোনা করবি। যা মা যা, আমার সোনা মা। পম্পিকে স্কুলের গেট পর্যন্ত ছেড়ে তারা চলে যায়। পম্পি স্কুলের মেন গেট দিয়ে ভেতরে গিয়ে স্কুলের পেছনের গেট দিয়ে আবারও বাইরে বেরিয়ে যায়। সে সারাদিন ওখানেই খেলাধুলা করে, খিদে লাগলে কিছু কিনে খেয়ে নেয় এবং স্কুল ছুটি হলে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাড়ি ফিরে আসে। সেদিন থেকে সে প্রতিদিনই এইভাবে স্কুলের পেছনের গেট থেকে বাইরে বেরিয়ে যেত। কেউ কখনো কিছু জানতেও পারেনি। সে আর আগের মতো স্কুলে না যাওয়ার জন্য কান্নাকাটিও করে না। তাই দেখে তার বাবা মা অনেক খুশি হয়। দেখলে, আমি বলেছিলাম না, মেয়েটি একটু বুঝতে শিখলেই আর বদমাইশি করবে না। আগে স্কুলে তো যেতেই চাইতো না, আর এখন ওকে স্কুলে যাওয়ার জন্য বলতেও হয় না। হ্যাঁ, সেটাই তো দেখছি। যাক, আর আমাদের ওকে নিয়ে টেনশন করতে হবে না। এরকম ভাবেই কয়েক মাস কেটে যায়। দেখতে দেখতে পম্পির জন্মদিন চলে আসে। প্রত্যেক দিনের মতো সেদিনও পম্পিকে স্কুলে দিয়ে আসার সময় মমতা বলে, পম্পি, আজকে তোর জন্মদিন তো, এই নে, এই প্যাকেটে অনেকগুলো চকলেট আছে, এগুলো তোর ক্লাসের বন্ধুদের দিবি, কেমন? এই নে ধর, আমি এবার আসছি, হ্যাঁ? মন দিয়ে পড়াশোনা করিস। ওরে বাবা, এতগুলো চকলেট তো আমি একা একা খেতে পারবো না। যাই, আমার বন্ধুদেরকে চকলেটগুলো দিয়ে বেরিয়ে যাব। ক্লাসে স্যার ম্যাডাম আসার আগেই পালিয়ে যেতে হবে। পম্পি ক্লাসে গিয়ে বাচ্চাদের চকলেট দিতে শুরু করে। ক্লাসের বাচ্চারা সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এই, তুই কে রে? তুই আমাদেরকে চকলেট দিচ্ছিস কেন? আমরা তো তোকে চিনি না। আরে, আমি তোদের ক্লাসমেট, আমি তোদের সঙ্গেই তো পড়তাম, ভুলে গেছিস? আজকে আমার জন্মদিন বলে তোদেরকে আমি চকলেট দিচ্ছি। ও, বুঝলাম। আমি তো কোনোদিনও তোকে দেখেছি বলে মনে পড়ছে না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন স্কুলের হেডমিস্ট্রেস মধুমিতা ম্যাডাম পম্পির বাড়িতে ফোন করে। হ্যালো, আমি বিষ্ণুপুর স্কুলের হেডমিস্ট্রেস বলছি। আপনার মেয়ে পম্পি গত 3 মাস ধরে স্কুলে আসছে না। ওর লাস্ট অ্যাটেন্ডেন্স আছে গরমের ছুটির আগে। আপনার মেয়ে কি আর স্কুলে পড়বে না? কি বলছেন কি ম্যাডাম? আমি নিজে ওকে রোজ স্কুলে দিয়ে আসি, এমন হতেই পারে না। আমি কি তাহলে ভুল বলছি? আপনি কালকে স্কুলে এসে আমার সঙ্গে দেখা করুন। মমতা পরের দিনই পম্পিকে নিয়ে হেডমিস্ট্রেসের কাছে যায়। ম্যাডাম তাকে অ্যাটেন্ডেন্সের খাতা দেখিয়ে দেয়।
মমতা খুব রেগে গিয়ে ওখানেই পম্পিকে মারধর করতে শুরু করে। বল এসব কি বল, আমি রোজ তোকে স্কুলে দিয়ে যাই আর তুই কোথায় যাস বল আমাকে, আজকে তোকে আমি মেরেই ফেলবো। এ কি করছেন? মারবেন না আপনি, এভাবে শান্তভাবে জিজ্ঞাসা করুন। শান্তভাবে বললে কিছুই হবে না ম্যাডাম, এই মেয়ে চালায় আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হলো বলবি তো, নাকি আরো মার খাবি? না বলছি আমার ক্লাস করতে ভালো লাগে না বলে আমি রোজ স্কুল থেকে পালিয়ে যাই আর সারাদিন খেলা করি। এটা শুনে মমতা আরো রেগে যায়। আপনি ওকে আর মারবেন না, আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। যান, আপনি ওকে নিয়ে বাড়ি যান, কালকে ঠিক সময়ে স্কুলে দিয়ে যাবেন। পম্পি যাতে স্কুল থেকে আর পালিয়ে যেতে না পারে সেই জন্য তিনি স্কুলের পেছনের গেটেও একটি সিকিউরিটি গার্ড রেখে দেন। তাই পম্পি আর কোনো মতে স্কুল থেকে বেরিয়ে যেতে পারে না। বাধ্য হয়ে সে তাদের ক্লাসে যায়। অনিচ্ছা সত্ত্বেও তাকে রোজ ক্লাসে বসতে হতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মধুমিতা ম্যাডাম আবারও পম্পির মাকে ডেকে পাঠায়। আবার কি করেছে এই বেয়াদব মেয়েটা? আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। না, ও কিছু করেনি। আপনাকে এখানে ডেকেছি এটা বলার জন্য যে আপনার মেয়ের স্মৃতিশক্তি অনেক প্রখর, ওর মাথায় অনেক বুদ্ধি। ওর দিকে ভালো করে নজর দিলে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। কি বলছেন কি ম্যাডাম? যেই মেয়ে স্কুলেই আসতে চায় না সেই মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কিভাবে? আপনি কি আমার সঙ্গে মজা করছেন? স্কুলে আসতে না চাওয়ার জন্য শুধুমাত্র আপনারাই দায়ী। আপনাদের জন্যই ও স্কুলে আসতে চাইতো না। এসব আবার কি বলছেন আপনি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমরা তো জোর করে ভয় দেখিয়ে ওকে স্কুলে পাঠানোর চেষ্টা করি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই তো আপনাদের ভুল। আপনারা ছোটবেলা থেকে স্কুল নিয়ে ওর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন। এই কাজটা কর, না হলে স্কুলের ম্যাডাম অনেক মারবে। ভালো করে পড়, না পড়লে কিন্তু স্কুলের স্যার মারবে। স্কুলে না গেলে ম্যাডাম মারবে। স্যার ম্যাডামরা অনেক রাগী হয়। বলুন, আপনারা বলতেন না এমন ওকে? হ্যাঁ ম্যাডাম, কিন্তু এগুলো তো ওকে ভয় দেখানোর জন্যই। হ্যাঁ, এই ভয়টাই ওর মনে অনেক আঘাত ফেলেছে। মার খাওয়ার ভয়ে ও স্কুলে আসতে চাইতো না। আর এটা বুঝতে সক্ষম হয়েছে আমাদের নতুন ম্যাডাম শুভশ্রী রায়। উনি পম্পির সঙ্গে বন্ধুর মতো আচরণ করে স্কুলে না আসার কারণটা খুঁজে বের করেছেন। আপনাদের এনাকে ধন্যবাদ জানানো উচিত। মমতা ও রমেন তাদের ভুল বুঝতে পারে। সেই নতুন ম্যাডামকে অনেক ধন্যবাদ জানায়। সেই সঙ্গে সঙ্গে হেডমিস্ট্রেসের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করে। মমতা ও রমেন তাদের মেয়েকে আর কোনো ভয় না দেখিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে সব কথা বোঝানোর চেষ্টা করত। ধীরে ধীরে পম্পির মন থেকে স্কুল নিয়ে ভয় দূর হয়ে যায়। সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে এবং অ্যানুয়াল পরীক্ষায় সে ক্লাসে প্রথম স্থান অধিকার করে।